ভাবা যায় কোনো দেশের সরকার নয়, একটা প্রাইভেট কোম্পানি একটা গোটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা হলো সেই গল্প, কিভাবে একটা কর্পোরেশন নিজের সেনাবাহিনী দিয়ে প্রায় পুরো ভারত দখল করে নিয়েছিল। প্রশ্নটা তো আসেই, তাই না? যে একটা কোম্পানি যার মূল উদ্দেশ্য শুধুই ব্যবসা করা, তারা কিভাবে একটা আস্ত উপমহাদেশ জয় করে ফেলল? চলুন এই অবিশ্বাস্য কাহিনীটা আজ জেনে নেওয়া যাক। শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা লক্ষ্য নিয়ে, লাভ করা, আর কিচ্ছু নয়। 1599 সাল একদল ইংরেজ বণিক দেখল পর্তুগিজ আর ডাচরা প্রাচ্যের মশলা আর ধনসম্পদ নিয়ে গিয়ে ফুলে ফেপে উঠছে। তো তারাও ভাবল, আমরা এবার পিছিয়ে থাকি কেন? এভাবেই জন্ম হল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তাদের মাথায় কিন্তু রাজ্য জয়ের কোনো চিন্তাই ছিল না, ছিল শুধু ব্যবসার চিন্তা। তো কোম্পানি তো চলে এলো ভারতে, কিন্তু তারা এমন একটা সময়ে এসে পৌঁছালো যখন ভারতের রাজনৈতিক অবস্থা বলতে গেলে টালমটাল, একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল পুরো দেশটা। ব্যাপারটা কি হয়েছিল বলি। একসময় পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য, বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের পর থেকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর দিল্লির শাসন দুর্বল হওয়া মানেই চারদিকে ছোট ছোট নতুন শক্তির উত্থান। বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদের মতো শক্তিশালী রাজ্যগুলো মাথাচাড়া দিয়ে উঠল। ওদিকে আবার মারাঠা, শিখ, মহীশূর সবাই নিজেদের প্রভাব বাড়াতে ব্যস্ত। মানে গোটা দেশটা যেন ছোট ছোট শক্তির মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। আর এই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হল, ব্রিটিশরা কিন্তু ঠিক এই সুযোগটারই সদ্ব্যবহার করেছিল। তো একদিকে রাজনৈতিক ভাঙন আর অন্যদিকে কোম্পানি ধীরে ধীরে একটা জিনিস টের পেতে শুরু করল, আর সেটা হলো তাদের হাতে এমন একটা সামরিক শক্তি আছে যা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। মানে তারা শুধু ব্যবসায়ী নয়, তার চেয়েও বেশি কিছু। আর এই উপলব্ধিটা এলো একটা বিশেষ যুদ্ধের পর, সেন্ট থোমের যুদ্ধ। এটা ছিল একটা চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। ভাবুন একবার, একদিকে 10,000 সৈন্যের বিশাল এক ভারতীয় সেনাবাহিনী, আর অন্যদিকে মাত্র 930 জনের একটা ছোট ইউরোপীয় বাহিনী। কিন্তু তাদের ছিল উন্নত প্রশিক্ষণ আর আধুনিক অস্ত্র। ফলাফল অবিশ্বাস্য। ওই ছোট বাহিনীটা বিশাল সেনাবাহিনীকে হারিয়ে দিল। এই জয়টা কোম্পানিকে বুঝিয়ে দিল যে তাদের সামরিক কৌশল আর শৃঙ্খলা কতটা এগিয়ে, আর এখান থেকেই সব বদলাতে শুরু করে। সেন্থমের যুদ্ধ যদি চোখ খুলে দেয়, তাহলে পলাশির যুদ্ধ ছিল সেই ঘটনা যা কোম্পানির ভাগ্যটাই পুরোপুরি বদলে দেয়। এই একটা যুদ্ধই একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সরাসরি রাজনৈতিক খেলোয়াড়ে পরিণত করে। সালটা ছিল 1757। এই বছরটা ইতিহাসের পাতায় গেঁথে গেছে, কারণ এই বছরেই একটা বাণিজ্যিক কোম্পানি রীতিমতো ভাগ্য বিধাতার ভূমিকায় চলে আসে। ভারতে কোম্পানি শাসনের আসল ভিত্তি কিন্তু এই পলাশির যুদ্ধই। কিন্তু পলাশির যুদ্ধ কি শুধুই অস্ত্রের জোরে জেতা হয়েছিল? একদমই না। এর পেছনে ছিল এক বিরাট ষড়যন্ত্র। সত্যিটা হলো, নবাবের সেনাবাহিনীর একটা বড় অংশ বিশ্বাসঘাতক মীর জাফর আর রায় দুর্লভের নেতৃত্বে যুদ্ধক্ষেত্রেই নামেনি। তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। সুতরাং এটা ছিল একটা সাজানো যুদ্ধ, যা জেতা হয়েছিল বিশ্বাসঘাতকতার মাধ্যমে। আর বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে মীর জাফর নবাব হলেন, কিন্তু আসলে তিনি ছিলেন কোম্পানির হাতের পুতুল। আর এই পুতুল নবাবকে ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিকে দিতে হয়েছিল বিপুল পরিমাণ অর্থ, 1,77,00,000 টাকা। ভাবুন সেই সময় এই টাকার অঙ্কটা কত বড় ছিল। এই টাকা দিয়েই কোম্পানি তাদের সেনাবাহিনী আরও বড় করে আর গোটা ভারতে নিজেদের জাল বিস্তার করার রসদ পেয়ে যায়। পলাশির পর কোম্পানির কৌশল বদলে গেল। তারা বুঝল সবসময় সরাসরি যুদ্ধ করার দরকার নেই। এবার তারা আরও চতুর, আরও পদ্ধতিগত উপায়ে রাজ্য দখল করতে শুরু করল। বলতে পারেন কলমের খোঁচায় সাম্রাজ্য বিস্তার। এর মধ্যে একটা মারাত্মক অস্ত্র ছিল অধীনতামূলক মিত্রতার নীতি। নামটা শুনতে খুব ভালো, তাই না? মিত্রতা। কিন্তু আসলে এটা ছিল একটা ফাঁদ। কোনো ভারতীয় শাসককে বলা হতো, আমরা আপনাকে সুরক্ষা দেব, আপনার রাজ্যে আমাদের সেনাবাহিনী রাখব। বিনিময়ে সেই শাসককে ওই সেনাবাহিনীর সমস্ত খরচ বহন করতে হতো, আর তার বিদেশনীতি পুরোপুরি কোম্পানির হাতে চলে যেত। মানে স্বাধীনতার নামে পরাধীনতা, একটাও গুলি খরচ না করে রাজ্য দখল। কোম্পানির তুনে আরও একটা অস্ত্র ছিল, আর সেটা হলো সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। এটা ছিল আরও ভয়ঙ্কর একটা নীতি যা সরাসরি রাজ্যের উত্তরাধিকার আইনকে নিশানা করত। এই নীতিটা কাজ করত খুব সহজ উপায়ে। ধরুন কোনো রাজ্যের শাসকের নিজের কোনো ছেলে নেই, অর্থাৎ কোনো স্বাভাবিক উত্তরাধিকারী নেই। তিনি মারা গেলেন। কোম্পানি তখন বলতো, যেহেতু আপনার কোনো স্বাভাবিক উত্তরাধিকারী নেই, তাই আপনার দত্তক পুত্রকে আমরা রাজা হিসেবে মানব না। আর তারপরই ব্যাস ওই রাজ্যটা সরাসরি ব্রিটিশদের দখলে চলে যেত।
এভাবেই ঝাঁসি, সাতারা, নাগপুরের মতো অনেক রাজ্য তারা দখল করে নেয়। কিন্তু এত ক্ষমতা, এত শোষণ, এর একটা শেষ তো আছে, তাই না? কোম্পানির এই আগ্রাসী নীতি ধীরে ধীরে তাদের পতনের মঞ্চ তৈরি করছিল। তাদের নিজেদের তৈরি করা সাম্রাজ্যেই আগুন লাগার পরিস্থিতি তৈরি হচ্ছিল। আর সেই আগুনটা জ্বলে উঠল 1857 সালে। মহাবিদ্রোহ। দশকের পর দশক ধরে ভারতীয়দের মনে যে ক্ষোভ, যে অপমান জমা হচ্ছিল, তা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। এই একটা বিদ্রোহই কোম্পানির 100 বছরের শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই বিদ্রোহের কারণ কিন্তু একটা ছিল না, অনেকগুলো কারণ একসাথে হয়েছিল। একদিকে ছিল চড়া কর আর দেশীয় শিল্পের সর্বনাশ, যা সাধারণ মানুষকে পথে বসিয়েছিল। অন্যদিকে সত্যবিলোপ নীতির মতো আইন দিয়ে একের পর এক রাজ্য দখল করায় রাজ পরিবারগুলো ক্ষুব্ধ ছিল। সাধারণ মানুষের মনে ভয় ঢুকেছিল যে ব্রিটিশরা তাদের ধর্ম, সংস্কৃতি সব নষ্ট করে দেবে। আর আগুনে ঘি ঢালার কাজটা করল সেই বিখ্যাত পশুর চর্বি মাখানো কার্তুজ, যা হিন্দু মুসলিম উভয় সিপাহীর ধর্মবিশ্বাসে আঘাত হানে। সব মিলিয়ে এটা ছিল কোম্পানির প্রায় 100 বছরের শাসনের বিরুদ্ধে একটা সম্মিলিত বিস্ফোরণ। যদিও এই মহাবিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি, ব্রিটিশরা কঠোর হাতে তা দমন করে, কিন্তু এর একটা অমচং বড় পরিণাম ছিল। এই বিদ্রোহের পরেই ব্রিটিশ সরকার বুঝতে পারে যে একটা ব্যবসায়িক কোম্পানির হাতে এত বড় একটা দেশের শাসনভার আর রাখা নিরাপদ নয়। তাই 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা সরাসরি ব্রিটিশ রাজ বা ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যায়। অর্থাৎ কোম্পানি তো চলে গেল, কিন্তু তার জায়গায় যা এলো তা হল সরাসরি ব্রিটিশ সাম্রাজ্য। একটা কর্পোরেশনের শাসনের অবসান হল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের আনুষ্ঠানিক শুরুটা হলো ঠিক তখনই।